আমাদের মতন সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের কাছ থেকে শিক্ষাকে তারা বহু যোজন দূরে নিয়ে যেতে চাইছেন। এরা সবই একই রকম, শুধু মুখোশটা আলাদা, শুধু অন্য নামে চলছে। আসলে মোদি এবং দিদি দুজনের মধ্যেই যথেষ্ট ভাব ভালোবাসা সবটাই আছে। এই সরকার চাইছে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে তুলে দিয়ে সম্পূর্ণভাবে বেসরকারীকরণ করতে। সরকার এই সমস্যার সমাধান কোনো দিনও চায় না। অবশেষে স্কুল সার্ভিস কমিশন গত শনিবার দাগি শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করল, যা নিয়ে রাজ্য রাজনীতি আপাতত সরগরম। মোট 1806 জন দাগি শিক্ষকদের নাম আছে ওই তালিকায়। তা নিয়ে চলছে এখন চুলচেরা বিশ্লেষণ। দেখা যাচ্ছে ওই তালিকায় শাসক দলের নেতানেত্রীদের নাম যেমন জলজল করছে, তেমনি তাদের আত্মীয় স্বজনের নামও গিজগিজ করছে। আরও মজার ব্যাপার হচ্ছে ওই তালিকায় স্থান পেয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি নেতানেত্রীদের নামও। এককালে তৃণমূল কংগ্রেস করা, কিন্তু এখন বিজেপি করছেন, বা যারা বরাবরই বিজেপি করছেন এমন নেতানেত্রী ও তাদের আত্মীয় স্বজনের নামও রয়েছে ওই তালিকায়। আর এখানেই প্রশ্ন উঠছে, যে প্রধান বিরোধী দল বিজেপি নিয়োগ দুর্নীতি নিয়ে শাসক দলকে কাঠগড়ায় তুলছে, রাজ্য রাজনীতি সরগরম করছে, সেই বিজেপির নেতা নেত্রী ও তাদের স্বজনদের নাম দাগির ওই তালিকায় স্থান পেল কি করে? এটা কি শাসক দলের সাথে বিজেপির আঁতাতের নয়া নজির নয়? এই তালিকা প্রকাশের পর এক শাসক দলের নেতা বলেছেন, দাগিদের এই তালিকা প্রকাশ মমতা সরকারের সততারই প্রতীক, কারণ তারা দাগিদের আড়াল করেনি। এখন চাকরিহারা শিক্ষকদের প্রশ্ন, তাহলে এবার দাগিরা তো চিহ্নিত, এরপরও কেন তাদেরকে আবার পরীক্ষায় বসে যোগ্যতার প্রমাণ দিতে হবে? আর শেষ প্রশ্ন হচ্ছে, এমনভাবে দুর্নীতির পাকে আকণ্ঠ নিমজ্জিত রাজ্য সরকারের নেতা মন্ত্রী ও প্রশাসকরা আসলে রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে যেতে চাইছেন? দেখুন এই নিয়ে কি বলছেন সাধারণ পড়ুয়ারা। এই শিক্ষা সম্পূর্ণরূপে বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছেন বেসরকারি মালিকদের মদতে তৈরি হওয়া যে সরকার, কেন্দ্র রাজ্য উভয় সরকারি। এর আগে ব্যাপক কেলেঙ্কারি আমরা ভুলিনি নিশ্চয়ই, সেখানে শিক্ষকদের উপর কত আক্রমণ তারা করেছেন। এর আগে উত্তরপ্রদেশে আমাদের রাজ্যে 2016 পুরো প্যানেল বাতিল হয়ে 26,000 শিক্ষক বাতিল হয়েছেন। উত্তরপ্রদেশে বিজেপি শাসিত যে রাজ্য, সেখানে কিছুদিন আগে আমরা সংবাদ মাধ্যমে দেখা আমার 69,000 প্রাইমারি স্কুলের শিক্ষক বাতিল হয়েছেন। ত্রিপুরাতে শিক্ষকদের ওপর ব্যাপক আক্রমণ চালাচ্ছেন এই বিজেপি সরকার। ফলে সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি শিক্ষা দুর্নীতির সঙ্গে তারা আজকে যে আওয়াজ তুলছেন, আদতে সঠিক শিক্ষার দাবি নিয়ে তারা আদতে তুলছেন না, এটাকে মানে তাদের ভোট বাক্সকে গরম করার জন্য তারা তুলছেন বলে আমার মনে হয়। ফলে আমাদের মতন সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের কাছ থেকে শিক্ষাকে তারা বহু যোজন দূরে নিয়ে যেতে চাইছেন। আমরা তো বুঝতেই পারছি যে শুধুমাত্র টাকা থাকলেই ওই বেসরকারিভাবে ঘুষ দিয়ে এরকমভাবে চাকরি পাওয়া যায় না। তার জন্য দরকার হলো কানেকশন। আর এই কানেকশন কারা পাবে? নেতা মন্ত্রীর খুব প্রিয় মানুষ যারা, তাদের যারা শুভাকাঙ্ক্ষী, তাদের হয়ে যারা ঝামেলা করতে যায়, যারা ব্যানার নিয়ে নামে, তাদের পরিবারের লোক। ফলে আমরা তো এটা বুঝতেই পারছিলাম, লিস্ট বেরানোর আগেই আন্দাজ করতেই পারছিলাম যে এদের ফ্যামিলির লোক, এদের বাড়ির লোক বা এদের আত্মীয়রাই এই কাজগুলো করেছে। যে টিচারের যে পদ বাতিল হলো, এগুলো তো বিজেপি শাসিত অঞ্চলেও হচ্ছে, তারা তো সেগুলো নিয়ে কিছু বলছে না। পশ্চিমবঙ্গে যখন রেপ হচ্ছে তখন তারা কিছু কথা বলছে, কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যগুলোতে হচ্ছে তখন তারা কিছু বলছে না, তখন সেগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ফলে আমরা বুঝতেই পারছি যে এরা সবই একই রকম, শুধু মুখোশটা আলাদা, শুধু অন্য নামে চলছে। দেখুন, আমরা তো মানে তৃণমূলের দুর্নীতির সম্পর্কে সকলেই জেনেছি। এই যে রিসেন্ট যে 26,000 শিক্ষক যখন বাদ গেছেন, তখন আমরা সকলেই দেখতে পেয়েছি যারা যোগ্য শিক্ষক তারাও বাদ গেছেন, তাদের মধ্যে যারা অযোগ্য তারাও বাদ গেছেন। এই তালিকাটা যখন মানে কি বলবো, এসএসসি থেকে বার করতে পেরেছেন যে যারা অযোগ্য তাদের লিস্ট, সেক্ষেত্রে আমরা মনে করছি যে সেক্ষেত্রে তৃণমূলের মানুষও আছেন এবং যারা বিজেপি করেন তাদের মানুষও আছেন। তো এক্ষেত্রে যারা অযোগ্য, যাদের তালিকা যদি তারা প্রকাশ করে ফেলতেই পারেন, তাহলে যারা যোগ্য যে মানুষগুলোকে তারা বিবেচনা করতে পেরেছেন এর মধ্যেই অযোগ্যদের, তাহলে বাকি যারা আছে তারা যোগ্য, আমরা এইভাবে ধরে নিতেই পারি।
তাহলে সেই যোগ্য শিক্ষকদের কেন সরাসরি স্কুলে ফিরিয়ে আনা হচ্ছে না? তাদের জন্য কেন আবার এই চাকরির পরীক্ষাটার মতো একটা মানে ভাওতাবাজি আমরা বলতে পারি, যে এরকম একটা লোকের কাছে দৃষ্টান্ত স্থাপন করছে যে আমরা আবার এসএসসি নিচ্ছি। এসএসসি এই নেওয়ার ফলে যারা এতদিন চাকরি করে এসেছেন, যারা সত্যিই তাদের যোগ্যতা রয়েছে, সেই মানুষগুলো 8 বছর আগে 9 বছর আগে যে মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়েছিলেন, এত বছর বাদে সেই মেধার ভিত্তিতে তাদের পরীক্ষা নেওয়াটা বা তাদের পরীক্ষা দেওয়াটা সেটা একটা অসুবিধা আমরা মানে ছাত্র হিসাবে আমরা মনে করছি। তো এই হিসাবে আমরা মনে করি যে তারা যদি অযোগ্যদের তালিকা বেরই করে ফেলতে পারেন, তাহলে বাকি যারা আছে তারা যোগ্য হিসাবে তাদেরকে অবিলম্বে স্কুলে নিয়োগ করা দরকার। আমরা মানে দেখি যে যারা তৃণমূলের মানে দুর্নীতি করেছে, তারা তৃণমূলের যখন মানে তৃণমূলের ওপর এই যে চাকরির ক্ষেত্রে বা যখন সিবিআই তদন্ত হচ্ছে, তৃণমূলের কিছুজন ধরা পড়ছে, তারা সেটা থেকে বাঁচার জন্য তারা বিজেপিতে গিয়ে যোগ দিচ্ছে। আবার বিজেপির ক্ষেত্রেও তাই হচ্ছে। মানে আসলে দুজনে একই পথে চলছেন। এদের হাত থেকে বাঁচতে গিয়ে তারা ওনার কাছে যাচ্ছেন এবং ওনার কাছ থেকে বাঁচতে গিয়ে তারা এদের কাছে আসছে। আসলে মোদি এবং দিদি দুজনের মধ্যেই যথেষ্ট ভাব ভালোবাসা সবটাই আছে। মানে তাদের দুই দলের মধ্যে যথেষ্ট সলা পরামর্শ চলছে আছে, যে তারা মানে এইভাবেই মানে তারা কেন্দ্রের যেভাবে ক্ষতি করছে, এই যে আমাদের জাতীয় শিক্ষানীতি 2020 নিয়ে এসেছে কেন্দ্র সরকার, এই রাজ্য সরকারও কিন্তু কেন্দ্র সরকারের ওই নীতি নিয়েই 2023-এ রাজ্য যে নীতি শিক্ষানীতি, সেই শিক্ষানীতি তারা কিন্তু প্রণয়ন করছে এই দেশেই। অথচ তারা বলছে কেন্দ্রীয় সরকারের এই নীতি তারা মানছে না। তাহলে আমরা চোখের সামনে যেটা দেখছি সেটা তো আমরা বিশ্বাস করব এবং সেটাই আমরা বুঝবো যে কেন্দ্রীয় সরকারের এই শিক্ষানীতি অনুযায়ী রাজ্য সরকার চলছে এবং একই পথে তারা চলছে। কিন্তু এই যে লিস্টের কথা আপনি বলছেন, এখানে দেখলাম আমরা শাসক দল এবং আজকের রাজ্যে যে প্রধান বিরোধী দল তাদের মানে আত্মীয় বা বন্ধুবান্ধবের যারা জড়িত আছে, এবং এটা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট যারা এখন শাসক দল আছে তারা কী পরিমাণ দুর্নীতির সঙ্গে যুক্ত, এটা তার আরেকটা উদাহরণ। এবং আমরা অন্যান্য ক্ষেত্রেও দেখেছি, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিটা ক্ষেত্রে আজকে তৃণমূল সরকার একদম চূড়ান্ত দুর্নীতিতে নিমজ্জিত। ছাত্রছাত্রীরা দিনের পর দিন স্কুল ছুট বাড়ছে। আমরা দেখছি সরকারি স্কুলগুলোতে পরিকাঠামো নেই। আজকের জাতীয় শিক্ষানীতি 2020 মানে অনুসরণ করে রাজ্যে স্টেট এডুকেশন পলিসি, এটা 2023-এ লাগু করা হয়েছে। সেখানে দেখছি আমরা রাজ্যের কলেজগুলোতে 4 বছরের ডিগ্রি কোর্স চালু করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে যদি আমরা কলেজগুলোর চেহারা দেখি, সেখানে 4 বছরের ডিগ্রি কোর্স চালানোর মতো কোনো পরিকাঠামো নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, এবং গভর্নমেন্ট দিনের পর দিন শিক্ষা খাতে বরাদ্দ কমাচ্ছে, যেখানে বাড়ানোর কথা উচিত সেখানে এটা করছে না। এবং দিনের পর দিন শিক্ষাকর্মী থেকে শুরু করে শিক্ষকদের যে শূন্য পদ সেগুলো বাড়ছে, এবং শিক্ষকরা এবং যারা পরীক্ষা পাস করে বসে আছেন তারা দিনের পর দিন আন্দোলন করছেন, কিন্তু তাও নিয়োগ নেই। ফলে আমরা দেখছি যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সমস্তভাবে ভেঙে পড়েছে এবং এই সরকার চাইছে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে তুলে দিয়ে সম্পূর্ণভাবে বেসরকারীকরণ করতে। প্রথমত এই দুর্নীতিটা হতে পেরেছে সরকারের মদতে। এখন কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যেখানেই যে সরকার আছে, সেই শাসক দল প্রত্যেকটা দল কিন্তু এই দলগুলো কিন্তু এখন চলছে দুর্নীতিতে গায়ের জোরে থ্রেট কালচার দিয়ে, এই দিয়ে চলছে। এদের মধ্যে কোনো নীতি নৈতিকতা নেই। এদের কিছু আদায় করতে গেলে যখন যে ক্ষমতায় তখন তার ঘনিষ্ঠ হতে হবে এবং দুর্নীতিই করতে হবে, এই হচ্ছে কথা। কিন্তু এর মধ্যে যারা সাফার করছেন, যারা যোগ্য শিক্ষক, তারা যখন আন্দোলন করছেন, তাদের কিন্তু তাদের আন্দোলনটাকে একদিকে দমন করা হচ্ছে, আর একদিকে আবার একটা নকল রাস্তা, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে সবার সঙ্গে ন্যায় বিচার করব, কারুর চাকরি যেতে দেব না, এগুলো কিন্তু সম্পূর্ণ ভণ্ডামি। একদিকে তারা সত্যিকারের আন্দোলনটাকে দমন করছেন, আর একদিকে তাদেরই যাতে স্বার্থটা রক্ষা হয় এবং আসল দোষটা চাপা পড়ে যায়, যাতে কাদের আসল দোষ সেটা চাপা পড়ে যায়, সেই জন্য তারা চেষ্টা। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সরকার এই সমস্যার সমাধান কোনো দিনও চায় না। সরকার চাকরি দিতে চায় না, সরকার সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চায়, তারা সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ করতে চায় না। এই রকম একটা পরিস্থিতি তৈরি করে আবার তারা দেখাবে যে সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস, সরকারেরই মদতে একের পর এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে, সেখানে লক্ষ লক্ষ টাকার খেলা হচ্ছে। কাজেই টাকা যার শিক্ষা তার, এই নীতি যাতে কার্যকরী হয়, সরকার নিজেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে, সেজন্য তারা কোনো দিন কোনো কার্যকরী সমাধান করতে চায় না।